এই সরকারের কিন্তু সবচেয়ে শক্তিশালী বাহিনী হলো মব বাহিনী। ইলেকশনটা ফেয়ার হবে কিনা এদেশের মানুষের সন্দেহ, আমাদেরও সন্দেহ। নির্বাচন নিয়ে আসলে নানান রকমের শঙ্কা বাড়ছে, বিশেষ করে যদি আমি জোটের সমীকরণের কথা বলি, সবাই আসলে চেষ্টা করছেন যে নিজেদের জোটটাকে একটু ভারী করার। ইসলামী দলগুলো বলার চেষ্টা করছে তারা আসলে সব দলের ভোট এক বাক্সে নিয়ে আসতে চায়। আপনি জানেন কিনা তালেবানের আমন্ত্রণে আফগানিস্তান সফরে গেছেন মামুনুল হক সহ 7 জন আলেম। ভবিষ্যৎটা আসলে কি হতে যাচ্ছে? তালেবানদের আহ্বানে যারা গেছেন, এটা তো বোঝাই যাচ্ছে যে ওনারা তালেবানপন্থী লোক অথবা ওই লাইনের লোক হতে পারে। তো ওনাদের সঙ্গে জামাতে মিলবে এটা আমি মনে করি না। ইসলামী নাম থাকলেই সবাই যে ইসলাম তা না কিন্তু, এবং ওই বিভেদগুলি এমন বিভেদ যে ওটা মেটানো খুব কঠিন, খুব কঠিন। এমনি মনে করেন দুইটা বুর্জুয়া দল, ধরেন আপনার আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টি অথবা জাতীয় পার্টির সঙ্গে বিএনপি, এগুলিতে মনে করেন ছাড় দেওয়া খুব সহজ, কিন্তু ইসলামী দলগুলির পক্ষে ছাড় দেওয়া খুব কঠিন। কঠিন এই কারণে যখন ইসলাম তো আপনি ছাড়তে পারবেন না। আপনি ইসলামকে যেটা মনে করেন যে এটা ইসলাম, ওখানে তো কোনো ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই, আপোষের কোনো সুযোগ নেই। তো অনেককে আপনি দেখবেন ফেসবুক অথবা সোশ্যাল মিডিয়ায় দেখবেন অনেক হুজুরা বলতেছে যে জামাতে ইসলামী করলে পরে আপনি কাফের হয়ে যাবেন বলতেছে। যারা বলতেছে তারা কিন্তু নিজের বিশ্বাস থেকে বলতেছে। আপনি কখনো শুনেছেন যে বিএনপি কোনো লিডার বলতেছে যে জাতীয় পার্টি করলে আপনি কাফের হয়ে যাবেন? বলবে না তো। কাজে এখানে কিন্তু তাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হওয়া সম্ভব, কিন্তু জামাতের সঙ্গে একটা ইসলামিক দলের আপোষ হওয়া এটা কঠিন, খুবই কঠিন। কাজে ইসলামী দলগুলো একীভূত হবে এটা আমি মনে করি না খুব সহজ হবে। যেমন জামাত ইসলাম তো পীরতন্ত্রে বিশ্বাস করে না। কাজে ইসলামী আন্দোলন তো চরমনায় পীরের দল, উনি পীর, ওনার ভাই পীর, ওনার ছেলে পীর হবে, এইটাই তো বংশানুক্রমিক, তাই না? ওখানে তো অন্য কেউ আসতেও পারবে না, ওরা এটাতে থাকবে। তো এটা কি জামাত মানে? আসলে মানে না তো। এখন যদি বলেন যে না আমি ইলেকশনের স্বার্থে আমি নীতির বিসর্জন দেব, আপনি নীতির বিসর্জন ধরো আপোষ, এই দুটার কোনোটাই তো ইসলামের পক্ষে সম্ভব না যদি আপনি ইসলাম মানেন। এটা কঠিন কিন্তু। কাজে ওটাতে খুব বড় একটা জোট হয়ে যাবে, এটা আমার কাছে। কিন্তু তারা আবার এনসিপি এবং এবি পার্টিকে তাদের নিজেদের জোটে ভেড়ানোর চেষ্টা করেছে, এবং সেটি আমরা দীর্ঘদিন ধরে শুনেও এসেছি। হঠাৎ করে যখন তারা যুগপৎ আন্দোলন শুরু করলো, আমরা দেখলাম এনসিপি বা এবি পার্টি কেউই তাদের এই যুগপৎ আন্দোলনে যোগ দেয়নি। এই কারণে যে দাবিগুলো, তাদের 5 দফা দাবি, এই দাবিতে মানে খুবই গুরুত্বপূর্ণ একটা দাবিতে এনসিপির সঙ্গে জামাতে একটা পার্থক্য আছে। সেটা হলো এনসিপি চাচ্ছে যে কেবল উচ্চ কক্ষে পিয়ার, আর জামাত বলছে উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ দুই জায়গাতে পিয়ার সিস্টেম চালু করতে হবে। এটা যেটা বড় বিরোধ। কাজে এই বিরোধ থাকলে পরে তারা কীভাবে আপনার একসঙ্গে যুগপৎ আন্দোলন করবে? এটা কঠিন, যে কারণে তারা এর সঙ্গে আসেনি। শোনেন, আন্দোলন হওয়া, এই যে বিক্ষোভ হচ্ছে, 3 দিনের বিক্ষোভ হচ্ছে, এইগুলো নিয়ে ঝামেলা আছে। ঝামেলা যেমন আমি একটা কথা বলি আপনাকে, যেমন ধরেন তারা বিক্ষোভ করতেছে, আমি যদি জিজ্ঞাসা করি আপনি কার জন্য, কী জন্য বিক্ষোভ করতেছেন? বিক্ষোভটা কেন? দাবি আদায়ের জন্য। তো দাবিটা কে আপনাকে পূরণ করবে? দাবি পূরণ করবে কে? গভর্নমেন্ট। গভর্নমেন্টের সবচেয়ে পাওয়ারফুল কে? ইউনুস। তো আপনি তো ইউনুসের সঙ্গে লন্ডন, আমেরিকা যাচ্ছেন ভাই, 24 ঘন্টা একটা প্লেনের মধ্যে থাকবেন তাহের সাহেব, তো ওখানে আলাপ সালাপ করলেই তো হয়ে যায়। তো আপনি ওখানে আলাপ করেন, পাশাপাশি বসবেন, চা বিস্কুট খাবেন, ওই সময় আলাপ শেষ করে ফেলে তো হয়ে যায়। তো আপনি আমাদের মতো পাবলিকরে কেন আপনি কষ্ট দিবেন বিক্ষোভ করে? এটা কেন রে ভাই? আমি এটা কোনো আগামাথা পাই না। তারা আসলে তাদের রাজনৈতিক শক্তিটা প্রদর্শন করার চেষ্টা করছেন কোনো না কোনো ভাবে, যে তারা আবার বলছেন যে ডাকসু জাকসুতে তারা কিন্তু তাহলে বলেন আপনি যে আমি শক্তি প্রদর্শন করতেছি, তাহলে আপনি ওইটা বিক্ষোভ করেন কেন? 5 দফা দাবির কথা বলেন কেন? আমি সঙ্গে নাটক করেন ভাই, এই নাটক করার ব্যাপার নাই, পাবলিক তো সব বুঝে। এই যে আমি প্রশ্নটা আপনাকে করলাম, আপনি যে কোনো পাবলিককে জিজ্ঞেস করে সেও বলবে ভাই সরকার তো তোমরা আছো, তো তোমরা কার কাছে বিক্ষোভ করতেছো? তোমরা কারে বলতেছো? তোমরা বলবো হ্যাঁ আমি বিএনপিকে বলতেছি, ওকে, বিএনপির মহাসচিব তো আপনার সঙ্গে থাকবে সময়, বলে তার সঙ্গে আলাপ করেন, মিটমাট করেন। কিন্তু গোলাম পরোয়ার এটাও বলেছেন যে সরকারের চাপে পড়ে শুভঙ্করের ফাঁকির দিকে যাচ্ছে, সব আলোচনা সফলতার কোনো সম্ভাবনাও তারা দেখতে পাচ্ছেন। কে দেখতে পাচ্ছে না? জামায়াত ইসলামী। এটা তো খুব স্বাভাবিক, আমিও দেখতে পাচ্ছি না। ওটা কি হবো? ওটা তো হবো না। আমি এটা শুরু থেকে বলতেছি, আপনার সঙ্গে অনেক টকশো করছি ভাই, এই সংস্কার আমি শুরু থেকে বলছি এটা কিছু হবে না। মিলাই নেন। তার মানে এই জটিলতা আসলে আরো বাড়তে যাচ্ছে কিনা? নীলোফার চৌধুরী মনি, বারবার আসলে রাজনৈতিক সমীকরণ, ভোটের সমীকরণ নিয়ে আমরা আলোচনা করছি, কিন্তু যত দিন এগিয়ে আসছে নির্বাচনের আমরা দেখছি সেই সমীকরণটা পাল্টে যাচ্ছে। অনেকে আবার এটিও বলার চেষ্টা করছেন আসন ভাগাভাগি নিয়ে এক ধরনের দর কষাকষি চলছে, এবং সেই দর কষাকষি যতটা না আসলে সামনে হচ্ছে ততটা বন্ধ দরজার পেছনে হচ্ছে। বিএনপি আসলে কি বলতে চায়? আপনাদের সাথে কেমন দর কষাকষি হচ্ছে অন্যান্য রাজনৈতিক দলগুলোর?
ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচক বৃন্দকে শুভেচ্ছা। দেখেন, দল থাকলে নির্বাচন আসলে আসন ভাগাভাগি নিয়ে তো হবেই। ছোট দল বড় দলের সাথে থাকতে চাবে, ভোটের নিশ্চয়তা একটা ব্যাপার আছে, সেটা চাবে। এটা নতুন কিছু না, এটা আগেও হয়ে আসছে এবং যাদেরকে আপনারা টার্গেট করে বলছেন তাদের সাথে হয়ে আসছে এবং অকপটে বিএনপি দিয়েছে যতগুলো দেওয়া দরকার। এইবার ঘটনাটা একটু ভিন্নভাবে এটা দেখা দিয়েছে এই কারণে যে তারা যত রকম সমস্যা, এই যে আপনারা সংস্কারের কথা বললেন, সংস্কার শেষ পর্যন্ত সফলতার মুখ দেখবে কিনা, এগুলোর যত রকমের সমস্যা, সংস্কারের কিন্তু ম্যাক্সিমাম সংস্কারে বিএনপি কিন্তু ইতিবাচক ভূমিকা ছিল। যে কয়েকটা ছিল না, এটা হওয়ার মতো না, এটা যে কোনো সচেতন নাগরিক বলবে। কিন্তু তারা কিন্তু এক ধরনের জবরদস্তিতা দিয়ে এটা হঠাৎ করে সামনে নিয়ে এসে হঠাৎ করে এটা নিয়ে ছোট বাচ্চাদের মতো একদম প্যাংসা করা শুরু করছে যে এটা আমার চাই চাই। শেষে ওই যে কাজলের যে জোকস ছিল না, বলে যে কলা সুলাইলে কেন বুঝায় দাও, এরা শেষ পর্যন্ত এটা না করে তারা কিন্তু আপনার সংস্কারের জন্য চাচ্ছে। তারা 300 আসনে মনোনয়নও দিয়েছে, তারা আবার জোটের সঙ্গে বিভিন্ন দলের সঙ্গে তারা জোট করার জন্য চেষ্টা করছে। তারা যে কি চায় তারা সেটাই জানে না। যে কথাটা মাসুদ সাহেব বললেন যে চরমনায়ের পীর আর জামাতের পীরে বিশ্বাস, সেটা যেমন নাই, আবার হেফাজতের সাথে তাদের কিন্তু আকাশ পাতাল তফাত, এটাও সত্যি। কিন্তু ইসলামিক জোট হিসেবে তারা আবার নিজেদেরকে ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছে। ইসলামিক জোটের মধ্যে যে রাজনৈতিক দলগুলো আছে, ইসলামিক রাজনীতি, তাদের মধ্যে অনেকে কিন্তু এর আগে বিএনপির সাথেও ছিল। তারা কি তাহলে আসলে এখন বিএনপি থেকে দূরে আমরা সরে যাচ্ছে? এটাই আমাদের কাছে শুভঙ্করের ফাঁকি লাগছে এই কারণে যে আপনার যার সাথে আদর্শগত মিনিমাম কোনো মিল নাই, এখানে সবগুলো ইসলাম ধর্মভিত্তিক দল, কিন্তু এক একজন, কেউ মৌদুদিপন্থী, কেউ আপনার সুন্নি, কেউ শিয়া, কেউ এরকম বিভিন্ন ইসে থেকে তাদের একজন আরেকজনকে ধর্মারো কাটো এরকম অবস্থা। যেমন ধরেন কতগুলো আপনার ভাঙা হয়েছে আপনার মাজার, সেই মাজার যারা পীরের যারা কাজ করছে, পীরের যারা রাজনীতি করছে, তারা কিন্তু একসঙ্গে মিলে যাচ্ছে। এখন এটা কিন্তু ভয়ঙ্কর একটা জিনিস। এটা কোনো রাষ্ট্রের জন্য ভালো কোনো জিনিস আরেকটা না। জায়গাকেও খুব ভয়ঙ্কর ভাবে বলার চেষ্টা করছেন, সেটা হচ্ছে জাতীয় পার্টি বিএনপির হয়ে আসলে কোনো না কোনো ভাবে নির্বাচনে যদি ফিরে আসে, সেক্ষেত্রে আবার আওয়ামী লীগেরও ফিরে আসার এক ধরনের সম্ভাবনা আছে কিনা? জাতীয় পার্টি বিএনপির হয়ে কাজ করবে। জাতীয় পার্টি বিএনপি এটা মনেও করে না, বিএনপি এটা চিন্তাও করে না, বিএনপি এটা চায়ও নাই। কিন্তু যখন সবগুলো দলের কথা যখন 1 বছর পরে, 1.25 বছর পরে কথা বলছে, তখন তো বিএনপি স্বাভাবিকভাবে বলছে তাহলে আমরা নির্বাচনটা কার সাথে করব। ধরেন যে 28টা দলের কথা প্রশ্ন আসছে যে একসাথে তারা ছিল, 28টা দলকে যদি এইখানে ব্যানিশ করে দেওয়া হয়, যে ইলেকশনের জন্য তাদেরকে স্থগিত করা হয় বা তাদের নিষিদ্ধ করা হয়, তাইলে আপনার থাকবে কারা? এই আমরা আর মামুরা। তো মামুরা যদি বলে যে আমরা নির্বাচন করব না, তাহলে বিএনপি কি আবারও সেই অশনি সংকেতের দেশের মধ্যে পড়ে যাবে না? আপনি নির্বাচন তাদের কথা মতো উঠতে হবে, বসতে হবে, এরকম করে তো একটা দেশের পলিটিক্স চলতে পারে না, একটা দেশের গণতন্ত্র চলতে পারে না। গণতন্ত্রের জন্য প্রত্যেকটা দলকে আপনার দল যদি অপরাধ করে দলের বিচার হবে। এটা বিচার বিভাগীয়, বিএনপি কিন্তু এই কথাটাও বলছে যে আমরা বিচার বিভাগীয় সমাধান চাই, আমরা কোনো নির্বাহী প্রধানের কথায় এটা বন্ধ হোক সেটা আমরা চাই না। তো নির্বাহী প্রধানের কথায় বন্ধ হয়ে যে নির্বাহী প্রধান, আপনার মনে পড়ে যে আওয়ামী লীগ বন্ধ, আওয়ামী লীগ স্থগিত না আওয়ামী লীগ নিষিদ্ধ, এটারই উত্তর আজ পর্যন্ত দিতে পারে নাই তারা। দেশের বাইরে গিয়ে তারা এক ধরনের উত্তর দেয়, দেশের মধ্যে থাকলে এক ধরনের উত্তর দেয়। দেশের মধ্যে থাকলে নিষিদ্ধ বলে এক কথায় প্রকাশ করে শেষ করে দেয়, আর বাইরে গিয়ে যখন কথার উত্তর না দিতে পারে তখন বলে যে আমরা তো নিষিদ্ধ করিনি, এটা স্থগিত আছে। তো এই যে এরকম যদি আরও নিয়ে চলে, আপনার মনে পড়ে যে একটা ভাঙা ফরিদপুরের ভাঙা যে একটা আসন নিয়ে যে সমস্যাটা হলো, আসনের জায়গা নিয়ে, সেটাই পুলিশ এবং সরকার প্রতিহত করতে পারে নাই, দমাতে পারে নাই, সমাধান করতে পারে নাই। সারা বাংলাদেশে 300 আসনের মধ্যে যখন এই ধরনের বিভিন্ন সমস্যাগুলো এসে দেখা দিবে, তখন নির্বাচনের কি হবে? নির্বাচনের সময় আছে 5 মাস। জামায়াত ইসলামী বিশেষ করে তারা বলেছে অন্তত একবারের জন্য হলেও তারা পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। এটা তো মামার হাতের মুয়া না যে এটা মুয়াটা তার হয়েছে। একবারের জন্য কেন? উনারা কি নেপালের দিকে দৃষ্টি দেয় নাই? উনারা কি বিশ্বের অন্যান্য পিআর পদ্ধতির দিকে দৃষ্টি দেয় নাই যে তারা কত
কতটা ভালো সেই- আছে। সেই তো প্রশ্ন- সেইখানে বাংলাদেশের প্রেক্ষাপটে পিয়ার আদৌ দরকার কিনা? আপনার ভোট পাবো, আমি ভোট পাবো 2 লাখ, উনি ভোট পাবেন 10,000, উনি এমপি হয়ে যাবেন আর আমি আঙ্গুল চুষবো, এটা তো হতে পারে এদিকে না। আবার ভারতে বসে বাংলাদেশের নির্বাচনী অনেক সমীকরণ চলছে। এতদিন দীর্ঘদিন আমরা দেখেছি যে ভারতের বাংলাদেশের রাজনীতিতে বা নির্বাচনে একটা বড় প্রভাব ছিল। ভারতীয় যারা রাজনৈতিক বিশ্লেষক আছেন তারা মনে করছেন যে ভারতের সঙ্গে সম্পর্ক করতে আগ্রহী হয়েছে জামায়াত এবং এই কারণে তারা নতুন নেতৃত্বের দিকে যাচ্ছে। সেটি আসলে আবার নতুন করে বাংলাদেশের এই সমীকরণকে পাল্টে দিবে কিনা। আসবো আমি এই জায়গাটিতে। জি প্রিতিশ প্রাথমিক রাজকাউন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জি প্রিতিশ প্রাথমিক রাজকাউন দেখছেন এটিও তাজ। জোটের সমীকরণ নিয়ে যখন অনেক আলোচনা চলছে তখন আমরা দেখতে পাই যে দীর্ঘদিন ধরে আসলে বাংলাদেশের নির্বাচন কিংবা রাজনীতিতে ভারতীয় এক ধরনের প্রভাব ছিল এবং এবারেও আসলে সেই দিকে যথেষ্ট চোখ আছে সবার। ভারতীয় বিশ্লেষকরা মনে করছেন যে ভারতের সঙ্গে সম্পর্ক গড়তে আগ্রহী হয়েছেন জামায়াতের নতুন নেতৃত্ব। শুনেন, আপনার এই টেলিভিশনে সহ বাংলাদেশের অনেক টেলিভিশনে আমরা টকশো করেছি। ভারতের প্রভাব, আমেরিকার প্রভাব, চায়নার প্রভাব বাংলাদেশের রাজনীতিতে কখনো সামনে কখনো পর্দার আড়ালে সব সময় আছে। এই পাওয়ারফুল নেশনগুলো তাদের স্বার্থে তারা সবসময় ইন্টারফেয়ার করে দেয়। এই ইন্টারফেয়ারের মধ্যে আমরা তাদেরকে সহযোগিতা করি। আমাদের রাজনৈতিক দলগুলা তাদের ডাকা সাড়া দিই, কখনো ওপেনলি দিই, কখনো পিছনে দরজা দিয়ে দিই। এটা অস্বীকার কোনো সুযোগ নেই। আপনাকে সাবেক প্রধানমন্ত্রী পল্টনে বক্তব্যতে শেখ হাসিনা বলেছেন 2001-এ আমেরিকা এবং রর কথা শুনে নেই বলে আমাদেরকে ওরা হারিয়ে দিয়েছে। এটা অন রেকর্ড, উনি নিজেই বলেছেন। ভারত চেষ্টা করবে, ওইদিকে আমেরিকা করছে, ওইদিকে চায়নায় সবাই যাচ্ছে, চায়নাতে এক পার্টি সব পার্টি যাচ্ছে চায়নাতে গিয়ে। কেন যেন আমরা বিদেশের কাছে ধর্ণা দিয়ে এটা মনে করি যে ওরা ইনফ্লুয়েন্সার। আমরা এখনও পর্যন্ত 100% ইন্ডিপেন্ডেন্ট নিজস্ব অর্থনৈতিকভাবে না। তাই আমরা মনে করি যে এই বিদেশি শক্তিগুলো যদি সাপোর্ট থাকে তাহলে আমরা সুন্দরভাবে দেশ চালাতে পারব। আমাদের দেশের যে অবস্থা, আপনি বাটা কোম্পানি সব জ্বালাই পুড়াই তছনছ করে লুটে নিয়ে গেছেন, কোকাকোলা কোম্পানি তছনছ করে নিয়ে গেছেন, এফডিআই নাই, জিরোতে চলে যাচ্ছে। আপনি মবের পৃথিবীর 54 বছরের ইতিহাসে এদেশে এত মব হয় নাই। 365 দিনে 270টা মব। আপনি ধরেই একজন রিপিটাবেন। আপনি একটু কারো বিরুদ্ধে আমাদেরকে প্রশ্ন করবেন, তাদের বিরুদ্ধে প্রশ্ন যদি হয় আপনাকে দেখলেই চিল্লানো দিবে, বুয়া ডাকি দিবে, না গালি দিবে। ভিন্ন মতের কোনো দাম নাই। আগে আওয়ামী লীগের সময় ভিন্ন মত তো এখানে আমরা বসে টকশো করতে পারতাম। আমি নীলফামণি অনেকগুলো করছি একসাথে। ওনারা বলতো, জেলে নিচে না নেয় না, কিন্তু বলার সুযোগ থাকতো চ্যানেলগুলোতে এসে। এখন তো তাও নাই। যে চ্যানেলে কিন্তু এদের বিরুদ্ধে, ইউনুসের বিরুদ্ধে, এনসিপির বিরুদ্ধে একটু বলবো, ওই চ্যানেলে কিন্তু প্রেশার শুরু হয়ে যায়। কিন্তু সরকার তো দাবি করছে এই মুহূর্তে বাংলাদেশের সবচাইতে ভালো অবস্থানে আছে আসলে গণমাধ্যম এবং শুনেন, সবাই সরকার- নিজেদের মনের মতো কথা বলতে পারে। বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা যে সরকার থাকে তার দাবি সেটাই থাকে যে আমরা ভালো করে যাচ্ছি, সবচেয়ে ভালো করছি। আমার একটা জিনিস সন্দেহ লাগে তন্নি, খুব বেশি এই রিসেন্টলি ইউনুসের খুব বেশি হাসি দেখি মুখে। ওই হাসিটা আমার কাছে কেন যেন মনে হয় এটা রহস্যজনক হাসি। ইউনুস সাহেব কখনো হাসতো না, গ্রাম্পি স্টাইল এভাবে বসতো। গ্রাম্পি স্টাইলটা ওটা আমার ছোট্ট ছেলে একটা 2 দিন কথা বলি নেই, ঘরে ওই একটা টি শার্ট লিখে রাখছে, মাই ড্যাড ইজ গ্রাম্পি, 20 বছর আগে। তখন আমি মনে করলাম হঠাৎ করে আমার ছেলে এটা কেন লিখতেছে, পরে আমি এটার মিনিংটা খুঁজে বের করলাম। ইউনুসের দেখলাম গ্রাম্পি স্টাইল লাস্ট 10-12 মান্থ। এখন দেখি শুধু হাসে, কারোর সাথে বসলেও হাসে, ঐক্য কমিশনেও হাসে, কেউ গেলেও হাসে। এত সুন্দর মনে হচ্ছে। এবং আমার মনে হয় জাতি একদিন এই হাসির এই কথাটা বলে যাচ্ছি, দেখতে পাবে 2-3 মাস পরে কেন সে হাসছিল এবং হাসির কারণ। নির্বাচন নিয়ে কি আসলে অনেক রকমের শঙ্কাও সামনে আছে? মাসুদ কামাল গতকাল আমি হঠাৎ একটু করে শেষ করি তো, 30 সেকেন্ডে দিয়ে দিচ্ছি মাসুদ ভাইকে। মাসুদ ভাইয়ের কাছে শুনতে চাই আমরা। আমার কাছে মনে হচ্ছে যে ইলেকশনের নাম দিয়ে যে বাজনা হচ্ছে, এই বাজনাটা দেখানো একটা বাজনা, এটা তো তবলার আওয়াজটা বেশি আসতেছে। জেনুইন টাইম ইলেকশনের আগে অনেক যন্ত্রণা, অনেক কিছু হবে এই দেশে এবং এটার সমর্থন দিয়ে যাবে ইউনুস সাহেব। দেশকে একটা 111 পদধ্বনি শোনা যাচ্ছে, আমরা পাচ্ছি সেই 111। সেই 111 এর পদধ্বনির কথা কিন্তু এনসিপির নেতারাও বলছেন, এখন অন্যান্য রাজনৈতিক নেতারাও বলছেন। এবং গতকাল হঠাৎ করে আপনার গ্রেপ্তার হবার এক ধরনের গুজব আমরা শুনতে পেয়েছি, সেটি আপনি নিজে আজকে আপনার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে সেইটার ক্লিয়ারিফাই করেছেন। কিন্তু আসলে মবের কথা বলছিলেন এটিও তো আছে, কিংবা যারা আসলে অন্যায় করছেন এই মুহূর্তে, নানানভাবে চাঁদাবাজি করছেন, তাদের কয়জনকে আমরা সত্যিকারের গ্রেপ্তার হতে দেখলাম? দেখবেন না তো, এই একটা দেখছেন আপনি, ওই যে ওখানে 3 জনকে ধরা হয়েছে, এই চাঁদাবাজি করতে গেছিলো, যারা নাকি অ্যাডভোকেট ফজলুর রহমানের বাসার সামনে মব করছিল। কিন্তু আনফর্চুনেটলি ওদেরকে কিন্তু মবের জন্য ধরা হয় নাই, ধরা হয়েছে অন্য একটা ঘটনায়, চাঁদাবাজির কারণে। এবং সেখানে যাদের এখানে চাঁদাবাজি করতে গিয়েছিল হয়তো তাদের একটু যোগাযোগ ছিল এই জন্য।
কিন্তু মব করার কারণে ধরা হয়েছে একটাও নেই। এর কারণটাকে আমি বলি আপনাকে, এই ঘটনাটা কেন ঘটে। আমাদের এখানে মবটাকে সরকার নিজে এক ধরনের প্রশ্রয় দেয়। এই সরকারের কিন্তু সবচেয়ে শক্তিশালী বাহিনী হলো মব বাহিনী। ওনারা যখন কাউকে সাহায্য করতে চায় মব লেলাই দেয়। এবং এখনো পর্যন্ত প্রেস সেক্রেটারি দেখলাম আরেকবার, প্রথমে একবার বলছে প্রেশার গ্রুপ, বলার পরে অনেকে বলা বলি করছে, অনেকে নানা ধরনের সমালোচনা করছে। আমি ভাবছিলাম উনি বোধহয় ওনার সিদ্ধান্ত চেঞ্জ করছে। পরে দেখলাম ওই জন্য আবার বলতেছে যে এটা নাকি প্রেশার গ্রুপ, এটা নাকি মব না। মানে মবের সংজ্ঞা ওনার কাছ থেকে জাতি প্রতিদিন নতুন নতুন গুণ শেখানোর চেষ্টা করতেছেন। বাট আনফর্চুনেটলি জাতি বোধহয় শিখবে না, কারণ ওনার জ্ঞান আমরা ধারণ করতে পারছি না আর কি। কাজে ওটা অন্য জিনিস। মব হলো এই সরকারের বাহিনী, একটা মব বাহিনী। যাকে অপছন্দ হয় তাকে মব দিয়ে সাহায্য করো, এবং ওটার তো কোনো মবের তো কোনো সীমা নাই। ওরা যে কোথায় যে থামবে, কোন পর্যন্ত ধরবে, আপনি ঘাড়ে ধরবে নাকি মাথায় মারবে, এটা থেকে আপনার কোনো গ্যারান্টি নাই। কিন্তু তারা এই কাজটা করে এবং সরকার এটা চায়। পাবেন না একটা মবের ঘটনায় সরকার কোনো তাহলে এই গ্রেপ্তার হওয়ার গুজব কিংবা আসলে গ্রেপ্তার হওয়ার যে আতঙ্ক আছে সেটাও কি বাড়বে নির্বাচনকে সামনে রেখে? না, গ্রেপ্তার আতঙ্ক খুব একটা বাড়বে বলে আমি মনে করি না। মবটা বাড়বে, আর গ্রেপ্তারের টুকটাক বাড়বে। টুকটাক বাড়বে মানে নানা ধরনের এক একটা গ্রেপ্তার করে মানুষকে ধমক দেওয়ার চেষ্টা করবে, এটুকু আমি বুঝি। কিন্তু এর চেয়ে বেশি কিছু সরকার করবে বলে মনে করি না। আর আমার কাছে যেটা বলেন, হ্যাঁ এটা হতেই পারে, আমি কিন্তু ওটা নিয়ে টেনশন করি না ভাই। আপনার মঞ্জুর আলম পান্না একজন সাংবাদিক, ওর নামে কোনো মামলা নাই। ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর হাফিজুর রহমান কার্জন, অর্থাৎ ল বিভাগের প্রফেসর, কিন্তু মানে আমাদের আসিফ নজরুল সাহেবের প্রফেসর, ওই ডিপার্টমেন্টের প্রফেসর উনি, ওনার একজন কলিগ। আসিফ নজরুল সাহেবের মনে কি একবারও জাগলো না যে কার্জনকে আমি এত বছর চিনি, সে এই কাজ করতে পারে কিনা? সে একটা গোল টেবিল বৈঠকে গেছে, ধরে নিয়ে গেলেন। এবং মানুষ যদি সরকার বিরোধী, রাষ্ট্র বিরোধী কোনো ষড়যন্ত্র করে, এটা কি ওপেন গোল টেবিল বৈঠক করে কয় নাকি ভাই? আজকাল ষড়যন্ত্র করার জন্য এগুলি লাগে? এটা করলেন এবং মানুষ খুশি হলো। আপনারা নিজেদেরকে কি মনে করেন? আপনারা কি মনে করেন যাই না, মানুষকে কি বোকা মনে করেন? কিন্তু আবার ঠিক না। নির্বাচনী সমীকরণকে পাল্টে দেওয়ার জন্য নানানমুখী চাপ আসে এবং সেটি আসলে দেশ থেকে আমি যেমন শুনেন আসে, বলে দেশের আমি বাইরেও একটা কথা বলে আছে। শেষ করি আপনাকে। নির্বাচন ভাই ফেব্রুয়ারিতে হবে, এটা আমার ধারণা, তাই না? এখন ওনাকে জিজ্ঞেস করেন। জি, যদি নির্বাচন ফেব্রুয়ারিতে হয়, সেই ভয়টাই আসলে যে রাজনৈতিক বা ইসলামী ভিত্তিক যে রাজনৈতিক দলগুলো জোট করার চেষ্টা করছে, বিএনপিকে আসলে কোনো না কোনোভাবে আটকে দিতে হবে, সেটাই তাদের একমাত্র লক্ষ্য কিনা। এবং তারা এটিও বলেছে যে বিএনপি মনে করছে যে সামনের নির্বাচনে আপনাদের একচ্ছত্র আধিপত্য বজায় থাকবে এবং সেই হিসাবটি আসলে তারা পাল্টে দিতে চায়। পারবে কি? দেখেন, এই যে এতক্ষণ আপনি যে কথাগুলো বললেন, এটা হলো সারমর্ম। এই যে এখন যেটা বললেন, কারণ এই কারণেই মৌলবাদ শক্তি বন্ধুত্ব করছে, এই কারণগুলোর জন্যই। এবং মৌলবাদ সবসময় যে কোনো ধর্মের হোক, যে কোনো এখানে রেসিজম আসুক, যেটাই আসুক, তারা কিন্তু তারা একজন আরেকজনের পরিপূরক হয়ে থাকতে চায়। তো সেই জায়গায় ওই সব মিলে আমরা যে দুই একটা সিমটমও দেখেছি বাংলাদেশে, আমি নাম নাই বললাম, সিমটমগুলো এরকম দেখানো হয়েছে যে একদম সূক্ষ্মভাবে ইঞ্জিনিয়ারিং হবে, সূক্ষ্মভাবে অনেক কিছু করার চেষ্টা হবে। এখন যদি বিএনপি ওইভাবে তটস্থ না থাকে, ওইভাবে যদি সজাগ না থাকে, বিএনপির যদি ওইভাবে জনবল না থাকে, আমি এই জনবল মানে এইরকম না যে সামনে অনেক হাজার লোক দেখলাম, আমি বিশেষজ্ঞ জনবলের কথা বলছি। এবং সরকারের আন্তরিকতা যদি না থাকে, তাহলে কিন্তু এরা মাথাচাড়া দিয়ে উঠবে, এটাই স্বাভাবিক ব্যাপার। উঠবে মানে প্রায় ওঠার পথের চলছে তারা। বিএনপিকে তারা যথেষ্ট চাপে রাখতে পারছে কি তাহলে এই আন্দোলন এবং দাবি দেওয়ার মধ্য দিয়ে? বিএনপিকে চাপে রাখার জন্যই কিন্তু এত দল নিষিদ্ধ, এত কিছু। বিএনপিকে একা করে দেওয়ার জন্য একটা পায়তারা চলছে। একটা এইখানে আপনি দেখেন যে আমি যেটা মনে করি যে এখানে সরকার কোন পক্ষে আমি জানি না, সরকার এখানে অত্যন্ত সুকৌশলে খেলা খেলছে, সেটা বিএনপিকে অবশ্যই বুঝতে হবে। বিএনপি ইতিমধ্যে আমার মনে হয় বুঝেও গেছে। যে একজন সমাজবিজ্ঞানী চার্লস বলছেন যে প্রতিটি আন্দোলন একদিকে মুক্তির উৎসব, অন্যদিকে অনিশ্চয়তার সূচনা। আমি যদি কারোর জন্য মুক্তির উৎসব হয় এই আন্দোলন, তাহলে অন্য কারোর জন্য অনিশ্চয়তার সূচনাও হয়ে যেতে পারে। এই জন্য প্রত্যেকটা পদক্ষেপ খুব হিসেব করে ফেলতে হবে যে দেশকে রসাতলে ফেলে সরকারের ছত্রছায়ায় লোকজন যে টাকার পিছে দৌড়াচ্ছে, এটাকে সামনে এনে এবং নিজেদেরকে স্বচ্ছ রেখে সামনের দিনগুলো খুব হিসেব নিকেশ করে আমাদের চলতে হবে। নইলে
এটাও যেমন সত্যি তাজ সাহেব বলেছে নির্বাচন হওয়ার অনিশ্চয়তার মধ্যে বাংলাদেশ, ঠিক তেমনি এটাও সত্যি যে নির্বাচন হতে পারে, কিন্তু চরমভাবে ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে। জি, কিন্তু ইসলামী আন্দোলনগুলো যারা করছে কিংবা আসলে এই রাজনৈতিক দলগুলো তারা বলার চেষ্টা করছেন তারা আসলে একটি শক্তিশালী নির্বাচনী জোট গঠন করতে চান এবং তাদের এই জোট গঠনের মূল লক্ষ্যটা হচ্ছে পিআর এর নির্বাচন আদায় করে আগামী সংসদে শক্তিশালী অবস্থান তৈরি করা। এই একটি বিষয়কে যদি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয় সেখানে বিএনপি তো একেবারেই দ্বিমত অবস্থানে আছে। আমি আপনাকে বলি, এই জায়গাটা খুব ভালো প্রশ্ন আমি করেছেন। আপনার কাছে একটা বিরতি নিয়ে আমি ফিরতে চাই। দর্শক, জি ব্রিটিশ প্রাথমিক রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জি ব্রিটিশ প্রাথমিক রাজকাহন দেখছেন। নীলুফার চৌধুরী মনি প্রশ্ন রেখেছিলাম যে জোট গঠনের মূল লক্ষ্য হিসেবে আসলে এই ইসলামিক দলগুলো বলার চেষ্টা করছে সেটি হচ্ছে পিআর এর পদ্ধতিতে নির্বাচন আদায় এবং সে কারণে তারা এক ধরনের শক্তিশালী অবস্থান সৃষ্টি করতে চায়। এই জায়গাটিতে বিএনপির সাথে তাদের মত পার্থক্য একেবারেই শক্তিশালী পর্যায়ে আছে। সেক্ষেত্রে নির্বাচন নিয়ে আবার নতুন করে শঙ্কা আরও বাড়ছে কিনা? দেখেন, একটা দলে দলে মানে মেন্টালি না মিললে কিন্তু একসাথে হয় না, একসাথে আপনার জোট করা সম্ভব হয় না। এদের সাথে আকাশ পাতাল ব্যবধান তাদের আদর্শ নিয়ে। এখানে আদর্শ বিন্দুমাত্র নাই, শুধুমাত্র নিজেদের স্বার্থের জন্য তারা এক হচ্ছে। সেই স্বার্থটা কি? এই ইসলামিক এই যে চরমোনাই তাদের অনেকগুলো ভোট আছে, তারা মনে করে সেই ভোট ধরে হয়তো বা এককভাবে তারা কয়টা এমপি হতে পারবে কিনা সন্দেহ আছে, কিন্তু যখন ভোটগুলো যোগ হবে, তাদের হোক, হেফাজত হোক বা জামাত হোক, তারা বেশ কিছু আসন পাবে। সেই আসনের জন্য তারা কিন্তু তাদের আদর্শের সঙ্গে বেইমানি করেছে, আদর্শ ভুলে গিয়ে তারা কিন্তু এক হয়েছে। তো তারা সব কিছুই করতে পারে। এইখানে জোট তারা করতে পারে, তারা দেশের ডেস্ট্রয় করার জন্য ষড়যন্ত্র করতে পারে, তারা এটা নিয়ে মাঠে নামতে পারে খুব সিরিয়াসলি। এটা অস্বাভাবিক কিছুই না এবং অসম্ভব কিছুই না তাদের দ্বারা। আমরা এখন দেখা ছাড়া এই মুহূর্তে আমাদের আর কিছু বলতে পারি না আমরা যে তারা টিকবে না, টিকতে পারে না, কারণ তারা জেনে বুঝেই আসছে। কিন্তু যে অস্থিতিশীল পরিবেশ বা পরিস্থিতির আসলে আমরা আশঙ্কা করছি সেটি যদি তৈরি হয়, রাজনৈতিকভাবে সবাইকে মাসুল দিতে হবে, সেটিও তো সত্যি। সেক্ষেত্রে আসলে নির্বাচনের ফলাফলটা কি? এটাই তো হলো বাংলাদেশিদের, ওই যে রবীন্দ্রনাথ বলেছিল না, রেখেছো বাঙালি করে মানুষ করনি। সেই মানুষ না হওয়ার জন্য আমাদের যে যুদ্ধ, সেই যুদ্ধের জন্য আমাদের কিন্তু সেনাপ্রধান বলেছেই যে আপনারা যদি এরকম কাদা ছোড়াছুড়ি করেন তাহলে আপনাদের সার্বভৌমত্ব একসময় কিন্তু হুমকির মুখে পড়বে। তাহলে কি আপনি মনে করেন আসলে ইসলামী দল বা জামায়াত ইসলাম তারা আসলে শক্তিশালী প্রতিপক্ষ হয়ে বিরোধী দল হয়ে থাকতে চায়, নাকি আসলে তারা যে কোনো ভাবেই হোক বিএনপিকে দমন করে এবারের নির্বাচনে তারা সরকারে আসতে চায় বলে এত সমীকরণ? শোনেন, এটা হলো যে তারা কিছু জিও পলিটিক্সের সাথে হাত করেছে। আর আগের পতিত সরকার যেমন জিও পলিটিক্সের সাথে মিলে 15.5 বছর এদেশে নষ্ট করেছে, ঠিক তারাও এরকমই ওই কিছু হাত করেছে। তারা যেভাবে তাদেরকে বুঝাচ্ছে, ওই যে মাইনাস, যেটা আবার বলছি তাজ সাহেব বললেন, ওই মাইনাস ফর্মুলার মধ্যে তারা গিয়ে তারা মনে করছে, তারা স্বপ্ন দেখছে, তারা এরকমই কিছু আশা করছে যে এই দেশটা আমরা চালাবো, এই দেশটা আমাদের হবে, এই দেশটা আমাদের ইসলামিক হুকুমে চলবে, এই দেশটা আমরা যা ইচ্ছা তাই করবো। এই দেশে চাইলেই একটা সময় যেমন চেতনা নিয়ে রাজনীতি হতো, অপরাজনীতি হতো, এখন কিন্তু ঠিক মৌলবাদের অপরাজনীতি, রাজনীতি সম্ভাবনা আসলে বাংলাদেশে কতখানি আছে এটিও তো আজ এই যে মাইনাসের কথা আপনি বলছেন, সেই মাইনাস ফর্মুলা বা 111-এর আশঙ্কা কিন্তু অন্যান্য রাজনৈতিক দলগুলো করছে এবং মাইনাস ফর্মুলার সেই দাবিতে জাতীয় পার্টি নামটি বারবার আসলে এই ইসলামিক দলগুলো আনার চেষ্টা করছে। আবার আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে নানানভাবে অন্যান্য রাজনৈতিক দল থেকে জামাতেও যোগ দিচ্ছেন। যদি একটু আমি যুক্ত করে, এবি পার্টিতে যোগদানের 5 বছর পর 40 জন নেতাকর্মী আবার নতুন করে জামায়াতে ফিরেছেন এবি পার্টিতে যোগদানের পর। দেখেন, বাংলাদেশের বৃহত্তর রাজনৈতিক দলের মধ্যে একটা আওয়ামী লীগ, তাকে আপনি অস্থায়ী নিষেধাজ্ঞা দিয়েছেন, ইলেকশন করতে পারবেন না। এখন আপনি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে চাচ্ছেন, আন্দোলন করছেন 13 মাস পরে। জাতীয় পার্টি কি রাষ্ট্র ক্ষমতায় ছিল? জাতীয় পার্টির অর্ডারে কি আইজি গুলি করছে? জাতীয় পার্টির কথায় কি আপনার বিজেপি গুলি করছে? না, আমরা স্ট্রাইকিং ফোর্সে ছিলাম না। আমাদের নির্বাচন যাওয়া নিয়ে আপনি কথা বলতে পারেন। 3টা নির্বাচন হয়েছে, 14, 18 এবং 24। 14তে আমরা গিয়েছি, এরশাদ সাহেব যায় নাই, কীভাবে নেওয়া হয়েছে জানা হয়েছে। তারপরে 14 ইলেকশনের পরে বিএনপি সমস্ত স্থানীয় নির্বাচনে গিয়েছে, যাওয়া তাদের এটা অধিকার। একটা নির্বাচনে একটা রাজনৈতিক দল যাওয়া কিন্তু ফৌজদারি আইনে দণ্ডনীয় অপরাধ নয়। কেউ যাইতেও পারে, নাও যেতে পারে। 18 তো সবাই গিয়েছে,
24-এ আমরা গিয়েছি, আমাদেরকে নেওয়া হয়েছে, হ্যাঁ গিয়েছি, সেটার জন্য নৈতিকভাবে আমাদের দোষ থাকতে পারে। তাই হলো 24-এর ইলেকশনে জাতীয় পার্টি 28টি রাজনৈতিক দল নির্বাচনে গিয়েছে, তাদেরকে বাদ দিয়ে আপনি নির্বাচন করবেন, আওয়ামী লীগ অলরেডি নাই। এর মানেটাই হইলো যে আমাদেরকে বিএনপির সাথে এখন খেলতে হবে, বিএনপি আমাদের সাথে আসো, আমরা ভার্সাস বিএনপি। 50% রাজনৈতিক ভোটাররা নির্বাচন থেকে সরে গেল। আমরা আগে কথা বলছিলাম যে আওয়ামী লীগের সরকারের 14, 28, 24-এ ভোটে যাচ্ছে না, ভোটের পার্সেন্টেজ কমে যাচ্ছে। ইভেন এও বলেছি আমরা টকশোতে এসে যে আগামীতে ভোটারদেরকে সেন্টারে নিতে হলে আপনাকে রিওয়ার্ড দিতে হবে, পুরস্কার ঘোষণা করতে হবে, ভোটে আসো, এই জিনিসটা পাবা। তাইলে আপনারা কি এই সরকার ইউনূস সাহেব সেই চেষ্টা করছে আগামী দিনে ভোটে শুধু জামাত এবং ইসলামপন্থী থাকবে আর বিএনপিকে নিবে, বিএনপি যদি কথা না মানে তাহলে বিএনপি নির্বাচন থেকে সরে আসবে। তাহলে সেই নির্বাচন আসলে হবে কিভাবে, প্রতিদ্বন্দ্বিতাটাই বা হবে কোথায়? সেটাই আমি প্রতিদ্বন্দ্বী 111-এর প্রতিদ্বন্দ্বী পাচ্ছি। আপনি আলোচনার টেবিল থেকে থাকা অবস্থায় আছেন, এখানে টকশো করে কথা বলছেন, আবার সরে গিয়ে বাইরে আন্দোলন করছেন ডিবিসির বিরুদ্ধে, এই ডিবিসির সামনে মানি না, তাহলে দুইটা এখন টকশো করে গেলাম। আপনি আলোচনা করছেন জাতীয় ঐক্যমত্য কমিশনে, আবার আপনি আন্দোলন করছেন জাতীয় পার্টিকে বাইরে নিষিদ্ধ করার জন্য। আপনার তো ফর্মুলা একটাই। আর পিআরের কথা বলছেন, নেপালের মতো দেশে 17 বছরে 13টা গভর্নমেন্ট কিন্তু চলে গিয়েছে। 13টা গভর্নমেন্টের 5 টাইমস যদি 13 হয় তাহলে 65 বছর রাষ্ট্র ক্ষমতায় থাকার কথা। সেই জায়গায় নেপালে মাত্র 17 বছরে 13টা গভর্নমেন্ট গিয়েছে। হিসাব করেন বাংলাদেশে যদি পিআর আসে তাহলে বছরে যদি একটা সরকার ভাঙে 5 বছরে 5টা, কয়টা সরকার ভাঙবে পিআরে? তাহলে জামাত কেন বারবার পিআর চাইছে, তার লাভটা কি? পিআর চাচ্ছে এই জন্য এই ছোট ছোট দলগুলা, সবগুলা রাজনৈতিক দল 30-40টা রাজনৈতিক দল বলে 1-2% ভোট এদের নাই। আমি কারো নাম নিতে চাই না। জামাত এদেরকে লিডিংয়ে নিয়ে মনে করছে এদেরকে আপা যেটা বললো মনিয়াপা, আমি এগ্রিড যে এদেরকে লিডিংয়ে নিয়ে সবাইকে যদি একসাথে মিলে আমরা একটা নির্বাচনে পিআরে যাই। ওয়াট ইজ পিআর? তো বাংলাদেশের মানুষকে বোঝানো তো আপনার সময় লাগবে। আমি যদি আমার এলাকায় গিয়ে যারা খেটে খাওয়া মানুষকে পিআর বলি, পিআর এখানে ছবি থাকবে না, আপনি কোন ফরম্যাটে যাবেন? 3 ফরম্যাটে পিআর হচ্ছে। একটা হলো আপনার ছবি থাকবে না, প্রতীক থাকবে। এখন জামাত সহ যদি ডানপন্থীগুলা নির্বাচনে পিআরে যায়, প্রতীকটা কার্ডটা দিচ্ছে, এখানে এই দানের দাড়িপাল্লা থাকবে নাকি আপনার পাখা থাকবে, কোনটা? প্রতীকটা ঠিক করতে হবে, নাম্বার 1। নাম্বার 2 আছে আপনি গোপন বুলেটের মধ্যে পেয়ার নিতে পারেন। আরেকটা হলো 300 আসনের মধ্যে 150টাতে পেয়ার দিতে পারেন। এটা তো একটাও শেষ হয় নাই। আপনার ইলেকশন আপনি ফেব্রুয়ারিতে বলছেন, আপনার আগামী নেক্সট 2 মাসের মধ্যে আপনাকে শিডিউল ডিক্লেয়ার করতে হবে। কিচ্ছু ঠিক নাই। আর মানে হলো দেশটা একটা হাসির, ইউনূস সাহেবের যে হাসি, ওই হাসির পিছনে কি কাজটা মানুষ দেখুক, আশা আছে আমরা। কিন্তু যেই রাজনৈতিক সমীকরণের বা জোটের সমীকরণের কথা আমরা বলছি মাসুদ কামাল, সেই সমীকরণে এনসিপি একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রায় সব রাজনৈতিক দলের সাথে তাদের জোট করার এক ধরনের আভাস আমরা পাচ্ছি। তারা বিএনপির সঙ্গে সখ্য রাখতে প্রস্তুত আছে, সেই কথা তারা জানিয়েছে। জামাতের সঙ্গে তাদের সখ্যতার কথা দীর্ঘদিন ধরে আমরা শুনছি। এখন নতুন করে আবার গণ অধিকার পরিষদের সাথে তারা জোট করার আভাস দিচ্ছে। তারা আসলে কাদের সাথে জোট করতে যাচ্ছে? দেখেন, আমি একটা কথা বলি, বিএনপির সঙ্গে কেউ জোট করবে না, কেউ না। কারণ বিএনপির সঙ্গে জোট করা মানে হলো ঠকাটা কেন? এইবার যে নিয়মটা হচ্ছে আপনার জোটের যারা দল আসবে তারা কিন্তু যার যার নিজের প্রতীকে নির্বাচন করতে হবে। রাইট। এখন বিএনপির সঙ্গে জোট করলো কেউ একজন, ধরেন এনসিপি করলো, এনসিপি তো ধরেন প্রতীকে তো পাবে, এখনও তো নিবন্ধন পায় নাই। এখন বিএনপি তো ওখানে ধানের শীষ দিল না, এনসিপি প্রতীকে দাঁড়ালো, তো ওখানে বিএনপির একজন স্বতন্ত্র দাঁড়াই গেলে তার সঙ্গে এনসিপির এই লোক কুলাইতে পারবে? কিন্তু বিএনপির সঙ্গে কেউ জোট করে কোনো লাভ করতে পারবে না, এটা হলো একদম রিয়েলিটি। আর এনসিপি এটা হলো জানেন একটা ফাঁপানো বেলুনের মতো, দেখতে অনেক বড় দেখা যায়, তারপর একটা আলপিন দিয়ে দেবেন, ছোট হয়ে যাবে। এই হলো এনসিপি। এবং সে আলপিন একবার খাইছে হলো আপনার ঢাকা ইউনিভার্সিটির ডাকসুতে, আর একবার খাইছে জাকসুতে, এরপরে এই ভয়ে চাকসুতে সে যাবেই না, ইলেকশনই করবে না সে। তো এই হলো এনসিপির বাস্তব অবস্থা। এই জিনিসটা একদিন কেউ বুঝে নাই মানে নাই, তারা গায়ের জোরে চালাই গেছে। ডাকসুতে জয়ী হয়েছে দেখে কি জামায়াত আসলে মনে করছে তারা জাতীয় নির্বাচনও ঠিক একইভাবে জয়ী হবে? একইভাবে হবে না, এটা হবে না। ডাকসু এবং মাঠ পর্যায়ে এক হবে না। কিন্তু এক একটা দলের জন্য এক এক রকম এটা আছে ব্যাপারটা। কারণ এখানে জামায়াতের জন্য কিছুটা ইতিবাচক হবে, একদম যে হবে না, কিছুই হবে না তা না, কিছুটা ইতিবাচক ফল কিন্তু এখান থেকে আসবে। কিন্তু এলাকায় যে ইলেকশনগুলো হয়, জাতীয় নির্বাচন হয় কি, ওই এলাকায় কোন লোকটা প্রমিনেন্ট, ওই এলাকার স্থানীয় সমস্যাটা কি, যেমন হাতিয়ার যে সমস্যা, ওই সমস্যাটা কিন্তু ময়মনসিংহের না। কাজে এটা কিন্তু সমস্যা কিন্তু পার্থক্য হয়ে যায়। কিন্তু ডাকসু, জাকসু, চাকসু সব কিন্তু একই সমস্যা,
স্টুডেন্টদের সমস্যা যেগুলো আছে। কাজে ওই স্থানীয় পর্যায়ে নির্বাচনে তার প্রভাব প্রতিপত্তি একটা কাজ করে। আরেকটা জিনিস বড় কাজ করে, সেটা আমি বলি আপনাকে, সেটা হলো কি এখন মানুষ বুঝে ফেলেছে যে যে দলটা সরকারে যাবে, যদি এমপিটা আমার সেই দলের না হয় তাহলে এলাকার উন্নতি হবে না। মানুষ কিন্তু এটাও বুঝে, তখন মানুষ এটা হিসাব করে যে গভর্নমেন্টে কে যেতে পারে, তো অমুক যাইতে পারে, তাহলে ওই দলকে ভোট দিই, তাহলে আমার এলাকায় উন্নতি হবে। দেখবেন গ্রামে একটা প্রবাদ আছে কিন্তু, যে ভোট তো সে লোক ভালো কিন্তু ভোট দিয়ে নেই, কেন ভোটটা দিলে তো তাই নষ্ট হয়ে যাব। তো ভোট আবার নষ্ট হয় কেমন করে? ভোট নষ্ট, মানুষ এভাবে ভাবে যে সে তো জিতবে না, তাই লোক ভালো কিন্তু তার দিয়ে লাভ কি? কিন্তু গ্রামের মানুষ এইভাবেও চিন্তা করে, কিন্তু জাতীয় নির্বাচনটা ডাকসু নির্বাচনটা এক না। এই জিনিসটা যত আপনি সহজে মানবেন তত আপনি মানে তাহলে কি বুঝবেন। আসলে জোটের সমীকরণ